প্রিয় দর্শক, প্রজন্মের প্রত্যাশা শিশু কিশোরদের উপর শোষণ এবং নির্যাতন এর প্রতিকার হিসাবে বাংলাদেশের প্রেক্ষিত বিষয়টির উপরে আমরা আলোচনা করব। এই আলোচনার অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সবাই জানেন যে বাংলাদেশে পুরো জনসংখ্যার প্রায় অর্ধেক শিশু কিশোর এবং এই শিশু কিশোররা বিভিন্ন ধরনের শোষণ এবং নির্যাতনের অহরহ শিকার হয়, বিশেষ করে যারা বিশেষ ঝুঁকিপূর্ণ অবস্থার ভিতরে বসবাস করে। তো আজ আমরা এই বিষয়ের উপরে আলোচনা করব। আলোচনা করার জন্য আমরা দুজন অতিথিকে স্টুডিওতে ডেকেছি। তাদেরকে প্রথমে আমি পরিচয় করিয়ে দেব। আমার ডান দিকে প্রথমে আছেন সাইদুল হক মিল্কি, প্রোগ্রাম কমিউনিকেশন স্পেশালিস্ট, এডুকেশন সেকশন, ইউনিসেফ বাংলাদেশ। তারপরে আছেন জনাব হামিদা আলী, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, যিনি আগেও ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজেও উনি দীর্ঘদিন কাজ করেছেন। তো আসুন আজকে আমরা আলাপ করি যে বিষয়টা আমি বললাম যে শিশু কিশোরদের উপরে যৌন নিপীড়ন এবং নির্যাতন যেটা হয় এবং সেটার অবস্থাটা বাংলাদেশে কি আছে এবং কিভাবে এটার আমরা একটা প্রতিকার বা প্রতিরোধ গড়ে তুলতে পারি। তো প্রথমে আমি মিল্কি ভাইকে যেটা বলবো যে আপনি তো বিশেষ করে ইউনিসেফের সাথে অনেক দিন কাজ করছেন এবং আপনারা সম্ভবত এই এরিয়াতে অনেকগুলো কাজও করছেন। তো আপনি কি বলবেন যে কি ধরনের ইনফরমেশন আপনাদের কাছে আছে? এবং আমরা বিশেষ করে জানি যে পেপার পত্রিকায় যতটুকু আসে সেটা বাংলাদেশের সামগ্রিক চিত্র নয়, এটা একটা খণ্ড খণ্ড চিত্র। তো আপনি কাইন্ডলি একটু হাইলাইট করবেন। যেহেতু আমাদের দেশে শিশু নির্যাতনের বিষয়টা নিয়ে খুব বেশি গবেষণা হয়নি, কিছুটা হয়েছে, তো এটার ব্যাপকতা কিন্তু অনেক বড়। মানে এটা আমাদের বিভিন্ন স্তরে এটা হচ্ছে এবং আমরা অনেক সময় পত্রিকায় খবর আসছে, অনেক খবর আসে না। বিশেষ করে ঘরের ভিতরে যেগুলো হয় এবং স্কুলে প্রায় নির্যাতনের শিকার হচ্ছে ছেলে মেয়েরা, এবং এর বাইরেও কর্মস্থলে অনেক শিশুরা কাজ করে, সেখানেও তারা নির্যাতনের শিকার হচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে ইউনিসেফ আজকে অনেকদিন ধরে কাজ করছে। আমরা শিশুদের নিয়ে, কর্মজীবী শিশুদের নিয়ে তাদের শিক্ষা প্রদানের কাজ করছি। আমরা কিশোরীদের নিয়ে তাদের জন্য কিশোরী অভিযান করছি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে। আমরা পথশিশু, যাদেরকে আমরা পথশিশু বলা উচিত নয় শিশুদেরকে, কিন্তু তাদের নিয়েও আমরা কাজ করছি ব্যাপকভাবে। তো এদের শিশুদের সঙ্গে কথা বললেই জানা যায় যে নির্যাতনের বিষয়টা তারা কতটুকু নিজেরা শিকার হচ্ছে, এবং শিশুদের এই যে অবস্থা, এই অবস্থার বিষয়ে আমাদের সবারই সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে। তার মানে শিশুদের সাথে কথা না বলা পর্যন্ত আমরা জানি না যে মাত্রাটা কত বেশি। হ্যাঁ, এটার মাত্রা আসলে বিষয়টা হয় কি, আমাদের দেশে একটা প্রচলিত ধারণা আছে যে শিশুদেরকে মারা কোনো ব্যাপারই না, এটা ঐতিহ্যগতভাবে কিছুটা মানুষ এটাকে গ্রহণ করে নেয়। কিন্তু শিশুরাই যখন এই নির্যাতনের শিকার হয়, তারাও অনেক সময় এই কথাটা মানুষকে জানায় না, বলে না। বিশেষ করে যদি তারা যৌন নির্যাতনের শিকার হয়, অবশ্যই আমাদের সামাজিক অবস্থা এটা তারা মোটেও বলতে পারে না বা বলতে চায় না। এবং যৌন নির্যাতনের বিষয়টা এত বেশি অন্তর্গত একটা বিষয়, এই বিষয়ে কথা বলতেও তাদের সাহসেরও অভাব থাকে শিশুদের। এবং অনেক সময় যে যৌন নির্যাতনের বিষয়ে যার বিরুদ্ধে বলা হচ্ছে, সেই ব্যক্তির বিরুদ্ধে বলার যে তাদের জন্য কত বড় একটা স্ট্যান্ড নিতে হবে, সেই কারণে তারা বলতে সাহসটা পায় না। তার মানে আমাদের সামাজিক অবস্থাটা আমরা ওইভাবে তৈরি করতে পারিনি এখনো, যেখানে আমাদের শিশুরা কথা বলবে। হ্যাঁ, শিশুদের অধিকারের কথা আমরা বলি, কিন্তু শিশুরা মন খুলে কথা বলার মতো পরিবেশ এখন আমাদের দেশে তৈরি হয়নি। এখন আমি হামিদা আপার কাছে আসছি। হামিদা আপা, আপনি অনেক দিন শিক্ষকতার সাথে যুক্ত আছেন, ইনস্টিটিউশন করছেন বিশেষ করে মেয়েদের জন্য। তো আমরা জানি যে শিশু কিশোরদের ভিতরে মেয়ে শিশুরা কিন্তু আবার বেশি ঝুঁকির ভিতরে থাকে, তাদের সমস্যাগুলো বেশি, তারা সব কথা বলতে পারে না, তারা ভিকটিম হয়, সব অবস্থার শিকার সবচেয়ে বেশি হয়, এবং তারা এই অধস্থনতার কারণে এবং তাদের কম দক্ষতা এবং কম ক্ষমতার কারণে তারা সবচেয়ে বেশি নিগৃহীত হয়। তো আপনি কিন্তু একটা খুব ভালো সেক্টরে কাজ করছেন, যেখানে শিক্ষিত শ্রেণীর মানুষের ছেলেমেয়েরা, বিশেষ করে মেয়েরাও আপনার স্কুলে পড়াশোনা করেছে। তো সেই জায়গায় আপনার কি অভিজ্ঞতা হয়েছে যে এইসব ইনস্টিটিউশনে মেয়েদের উপরে যৌন নির্যাতন বা নির্যাতনের শিকার বিষয়টা আপনারা কতটুকু ওয়াকিবহাল ছিলেন? আমরা সবসময় খুব সচেতন,
বিশেষ করে আমি মনে করি যে গৃহ হলো সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। প্রথমে ঘরে তারা শেখে, তারপরে তারা বাইরে বের হয়, শিক্ষা প্রতিষ্ঠানে আসে। এবং তাদেরকে আমি মনে করি যে আমরা যদি শৈশব থেকে একটু সচেতনভাবে তাদেরকে আমরা গড়ে তুলি, তখন তারা যে কথাগুলো এতক্ষণ মিল্কি ভাই বলছিলেন যে তারা বলার সুযোগটা পায় না, পেলেও ঠিকভাবে বলতে পারে না। তো সেখানেই যেখানে শিক্ষা আছে, যেখানে সচেতনতা আছে, সেখানে এই জিনিসগুলো কিছুটা কম হয় বলে আমি মনে করি। আমরা প্রতিদিন পত্রপত্রিকায় যে চিত্রগুলো দেখছি, সেগুলো গ্রামে গঞ্জে, শহরে, স্লাম এরিয়া যেগুলাতে মানে তারা মানবেতর জীবনযাপন করছে, সেখানে শিশুরা কিভাবে খাচ্ছে, কিভাবে ঘুমাচ্ছে, কিভাবে চলছে, এই জিনিসগুলো আমাদের মানে হৃদয় বিদারক দৃশ্য আমরা দেখি সবসময়। কিন্তু আমাদের যেভাবে ভাবা উচিত, কারণ শিশুরা আপনি বলেছেন যে দেশের অর্ধেকেরও বেশি আমাদের শিশু কিশোর, তাদেরকে যেভাবে তৈরি করা উচিত আমাদের, ঠিক সেই কাজটা আমরা করছি না। শিক্ষা প্রতিষ্ঠানে তারা আসছে, তারা অনেকে অত্যন্ত ভালো সচেতন পরিবার থেকে যারা আসে, তারা খুবই সভ্যভাবে ভদ্রভাবে আচরণ আচার সব কিছু করে। এবং সেই ক্ষেত্রে শিক্ষকদের যে নির্যাতন, এটাও একটা ব্যাপার, যে কর্পোরাল পানিশমেন্ট এখন টোটালি বন্ধ। আপনাকে আমি ওখানে আরেকটা কথা বলার জন্য বলবো, সেটা হলো যে শিক্ষক যারা, শিক্ষক শ্রেণী যেটা আছেন, যে কমিউনিটি আমি যদি বলি, তারা কতটা এই ব্যাপারে সচেতন আছে। কেননা আমরা যদি সব ইনস্টিটিউশনসগুলোকে আলাদা আলাদা করে দেখি, প্রত্যেকটা ইনস্টিটিউশনের কিন্তু অনেক বড় বড় দায়িত্ব আছে। তো শিক্ষা প্রতিষ্ঠান সবচেয়ে বড় প্রতিষ্ঠান বা বিদ্যাপীঠ একটা মানুষকে গড়ে তোলার জন্য, মানুষ গড়ার কারিগর আমরা বলে থাকি। তো সেই জায়গায় আপনি কতটুকু মনে করেন যে আমাদের দেশের শিক্ষক শ্রেণী, সেটা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের, তারা কতটা সচেতন আছেন এ ব্যাপারে এবং তাদের দায়িত্ব পালন করছেন কিনা? আমি মনে করি যারা শিক্ষক, তাদের প্রথম এবং প্রধান চিন্তাটাই হলো একটা শিশুকে আদরে ভালোবাসায় তাকে গড়ে তোলা, এবং এই গড়ার মধ্য দিয়ে সে শিক্ষিত হবে, গড়ার মধ্য দিয়ে সে সভ্য হবে, তার আচার আচরণ, চাল চলন, চলাফেরা সব কিছু এর মধ্যে দিয়েই হবে। তো আমাদের শিক্ষক সমাজের যে ভূমিকাটা আমি মনে করি, একটা শিশুকে মানুষ গড়ার কারিগর হিসাবে আমাদের চিহ্নিত করা হয়েছে, সর্বত্র সেই চিহ্নটা বা সেই সচেতনতাটা থাকে না। আপনারা পত্রিকা খুললেই দেখেছেন যে প্রাইমারি স্কুলের শিক্ষকের হাতে মৃত্যু পর্যন্ত হয়েছে, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই মারধর হচ্ছে, এবং ছেলে মেয়েদেরকে নানাভাবে, যারা হয়তো মারতে পারছে না তারা মুখের কথা দিয়ে তাদেরকে মারছে। তো একটা স্কুলে ধরেন অনেক স্টুডেন্ট থাকে, সেখানে শিক্ষকও অনেক থাকে, সবার মন মানসিকতা একরকম থাকে না। যাদের হয়তো ওই মন মানসিকতাটা নাই, যারা হয়তো গৃহে নানাভাবে বিভ্রস্ত হয়, সেই অবস্থায় স্কুলে আসছে। আমি মিল্কি ভাইয়ের কাছে এটা আসছি যে আপা যেটা বললেন যে শিক্ষক সমাজের যে দায়িত্বটা আছে, সেটা নিয়ে উনি হাইলাইট করেছেন। কিন্তু আপনি কি মনে করেন যে আমরা কিন্তু ম্যাসিভ অনেকগুলো ওয়ার্ক করেছি বাংলাদেশে, ইউনিসেফের পক্ষ থেকে করা হয়েছে, এনজিওদের পক্ষ থেকে করা হয়েছে, এবং কিছু কিছু প্রতিষ্ঠান আছে শিক্ষকদেরকে ট্রেনিংও করাচ্ছে এ ব্যাপারে। তো এই পেশার, বিভিন্ন পেশার মানুষের বা ইনস্টিটিউশনসগুলো তাদের কতটুকু দায়িত্ব পালন করছে বলে ইউনিসেফ কি মনে করে? আসলে এখানে আরেকটা বিষয় আমাদের একটু বলা উচিত, যে আমাদের বাবা মাদের এই বিষয়ে তাদের যে গ্রহণযোগ্যতা, এই যে স্কুলে শিক্ষকরা মারবে, অনেক সময় দেখা যায় আমরা যদি শিশুদের সঙ্গে কথা বলি, বাবা মারা স্কুলে এসে টিচারকে বলে যে আপনাকে আমার শিশুকে দিয়ে গেলাম, তার হাড্ডিটা আমার, মাংসটা আপনার। হ্যাঁ, তো এই যে এক ধরনের ধারণা, এই ধারণাটা কিন্তু একটা বড় সমস্যা, এবং এখান থেকে কিন্তু শিক্ষকরা এক ধরনের সুযোগ পেয়ে যায় যে ছাত্রদের মারলে তাদের কোনো অসুবিধা নেই, এবং এটা গ্রহণযোগ্য। আমি একটু বলি যে এটা কিন্তু এই ধারণাটা এখন কমে গেছে, বদলে গেছে অনেকখানি। এটা আসছে, আমি বলবো যেটা এনজিওদের কাজের একটা বড় ইমপ্যাক্ট, আমি যদি বলি প্রভাব এটা আছে, এবং সামগ্রিকভাবে মিডিয়ার একটা বড় রোল আছে। এখানে সবারই হয়তো একটা রোল আছে। এখন মিডিয়াতে অনেক বেশি এই ধরনের ঘটনা আসছে, পত্রিকায় আসছে, টেলিভিশনে আসছে, যার ফলে অনেকে সচেতন হচ্ছে, অনেকে যারা এই ধরনের আচরণ করতেন তারা নিজেরাও হয়তো একটু সংযত হচ্ছেন, কিন্তু এটা কিন্তু এখনো রয়ে গেছে। আমরা যদি শিশুদের স্কুল থেকে ঝরে পড়ার হারটা দেখি, ইটস অলমোস্ট 50%, 48% ছেলেমেয়েরা ঝরে পড়ছে স্কুল থেকে। এই যে ঝরে পড়ার একটা বড় কারণ হচ্ছে কিন্তু শিশু নির্যাতন, বিশেষ করে স্কুলে এবং গৃহে।
আমরা যদি ঢাকা শহরের যেসব শিশুরা পথে ঘুমায়, যাদেরকে আমরা পথ শিশু বলি, যদিও সেটা বলা উচিত নয়, কিন্তু সেই শিশুদের প্রথমেই যদি আমরা জিজ্ঞেস করি তুমি কেন এখানে এসছো, সে বলবে যে আমার বাসায় বাড়িতে আমি মার খেয়েছি, বা স্কুলে মার খেয়েছে, বা স্কুলে মার খেয়ে যখন বাড়িতে গিয়ে বলে তখন কিন্তু বাবা মা সেটার প্রতিকার চায় না। তো এইটা একটা বড় সমস্যা। এই বিষয়টাই কিন্তু যদি আমাদের সমাজ এবং আমাদের বিশেষ করে বাবা মা এবং যারা প্রতিবেশী স্কুল যারা কমিউনিটিতে থাকেন তারা যদি সচেতন হন তাহলে কিন্তু এটা অনেক বেশি রোধ করা যায়। একটি সমস্যা অবশ্য রয়ে গেছে যে একজন শিক্ষককে 60-70 জন ছেলে মেয়েকে একটা ক্লাসে পড়াতে হয় এবং তার সেই কনসেন্ট্রেশন। ওটা আমি হামিদা আপার কাছে আবারও আসবো যে আপনার শিক্ষকতার জীবন থেকে আপনি যদি এইভাবে বলেন যে আমাদের এডুকেশন কারিকুলামের ভিতরে আমরা যেটা পড়ছি সিলেবাসের ভিতরে, আপনি কি মনে করেন যথেষ্ট পরিমাণে মানুষের যে মরাল তৈরি, ভ্যালু ফরমেশন যেটাকে বলি, যে আমাদের চিন্তা চেতনা আদর্শগত একটা দিক তৈরি করা, সেই তৈরি করার দিকটা কি আপনি অনুধাবন করেন যে আছে? অ্যাকচুয়ালি খুব ভালোভাবে নাই। এবং আগের দিনে আমাদের একটা ছিল আপা যে টিচাররাও কিন্তু তাদের একটা বড় অবস্থান ছিল সমাজে, কিন্তু আমরা এখন জানি টিচাররা সবাই ব্যবসায়ী। তো আমি এটা কোনো শিক্ষকদেরকে ছোট করে বলছি না, এই ব্যাপারটাতে আপনি যদি বলেন। এটা আমি বলবো আমরা ছোটবেলায় যেমন আদর্শলিপি পড়েছি, সদা সত্য কথা বলিবে, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এই যে শিক্ষাগুলো, এই যে মোরাল মানে লেসনগুলো আমরা পেয়েছিলাম আমাদের সেই প্রাইমারি স্কুল থেকে শুরু করে, সেটা আমাদের চরিত্রটাকে কিন্তু বলিষ্ঠ করেছে। কিন্তু বর্তমানে এই জিনিসগুলি নাই। মোরাল শিক্ষা আপনি কতটুকু দিবেন? কারণ যেটুকু আমরা দিচ্ছি স্কুলে ভালোভাবে চলবে, সত্য কথা বলবে, ভালোভাবে পড়াশোনা করো, রেজাল্ট ভালো করো ইত্যাদি, কিন্তু ঘর থেকে বাইরে পা দিয়েই তারা ভিন্ন দৃশ্যটা দেখছে। সেখানে দেখেন যানজট, ছিনতাই, নানা ধরনের উৎপাত তাদের মনটাকে বিক্ষিপ্ত করতে করতে তারা স্কুলে এসে পৌঁছাচ্ছে। এবং সেখানে এসেও তারা যে আগে আমাদের মতো যে শিক্ষা, আমাদের বাবা মা কখনো খোঁজও নিতেন না যে কি পড়ছো, খালি বলতেন পড়তে বসছো কিনা, রেজাল্টটা কেমন হচ্ছে। এখন তো মায়েদের যে অবস্থা দেখি, শুধুমাত্র শহরে নয়, গ্রামেও এখন অনেক কিন্ডারগার্টেন স্কুল, যেটা প্রাইমারি স্কুলগুলো যেখানে ভালোভাবে চলছে না, সেই ক্ষেত্রে কিন্ডারগার্টেন স্কুলগুলো ওই জায়গাটা নিয়ে নিচ্ছে। সেখানেও আমি দেখি তারা সচেতন। আর একটা ব্যাপারেও আপনাকে আমি বলবো যে আমরা দেখি কি স্কুলগুলোর সামনে অনেক মারা বসে থাকে। তার কারণ হলো বাচ্চাদের কোনো সিকিউরিটি নাই, সেটা একটা বিষয়। তো আপনারা কি এই শিশু কিশোরদের উপরে বা মেয়েদের উপরে যে নির্যাতন বা শোষণের যে একটা ব্যাপার আছে, এটা যে একটা বড় বিষয়, এটা যে তাদের বড় হওয়ার ক্ষেত্রে অনেক বিঘ্ন ঘটায়, অন্তরায়, সে বিষয়গুলো নিয়ে কি মেয়েদের সাথে, স্টুডেন্টদের সাথে কি আপনারা কোনো মিটিং বা আলোচনা করেন, অথবা মায়েদের সাথে কখনো বসেন? আমরা করি। যেমন ভিকারুন্নেসায় যখন ছিলাম তখনও দেখেছি যে ভিকারুন্নেসার যে পরিবারগুলো থেকে তারা আসছে, মোটামুটি ভালো শিক্ষিত পরিবার, কিংবা কিছু হয়তো কম শিক্ষিত আছে, কিন্তু তারপরেও একটা মেয়ে যখন ক্লাসে এসে ঢুকতো তখন সবাই একরকম হয়ে যায়, একরকম ড্রেস পরে আসে, তারা চিন্তা চেতনায় যাতে এক হয়, এইভাবে আমরা চেষ্টা করেছি। এবং আপনি যেটা বললেন যে মায়েরা মানে ওইটার জন্য বসে থাকে, যে মানে একটা সেফটি সিকিউরিটির কথা, তো নিরাপত্তার কথা ভাবে। বড় কথা হলো যে এই যে রাস্তার যানজট এবং রিক্সা ভাড়াটা ইত্যাদি, গাড়ি ভাড়া এত বেশি বেড়ে গেছে। একজন মা এসে আমার কাছে অ্যাপিল করে, আপা অনেক দূর থাকি, আবার যাব, আবার আসবো, এটা তো একটা আছে। তারপরেও আবার যে আমার একটি মাত্র সন্তান, তার যাতে সারাক্ষণই আমি যাতে তাকে মনিটর করতে পারি, এই ধরনের একটা টেন্ডেন্সি আছে। আমি যেটা বলতে চাচ্ছি যে এই মায়েদেরকে এই বিষয়গুলোর উপরে জানানোর সুযোগ আছে কিনা আপনাদের? সেরকম ভাবে নাই, কিন্তু আমি যেটা করি, আমি এখন যে সাউথ পয়েন্ট স্কুল, এখানে আমি মায়েদের সঙ্গে প্রায় মিট করি, গার্ডিয়ান ডে থাকে, তাদের সঙ্গে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করি। তাদেরকে বলি যে ঘরে কিভাবে তাদের পাঠাভ্যাসটা গড়ে তুলতে হবে। আপনি পাশের ঘরে একটা টেলিভিশন দেখছেন, সিরিয়াল দেখছেন, এই ঘরে তো মেয়ের পড়াশোনা হয় না, আপনাদেরও স্যাক্রিফাইস করতে হবে, তাদের মোরালিটিটাকে স্ট্রং করতে হবে। কারণ আগে তো এত বিপদ ছিল না রাস্তাঘাটে, এখন দিনে দিনে সমস্যাটা আরো বাড়ছে, সমস্যা প্রকটতর হচ্ছে। এবং একটি শিশুকে যদি আমরা তাদের মোরাল স্ট্রেংথ দিয়ে তাদের শক্তিশালী করে গড়ে তুলতে না পারি, আত্মনির্ভর করে গড়ে তুলতে না পারি, তাহলে কিন্তু তারা রাস্তায় যখন নামবে তারা কিছু করতে পারবে না। একটু বলতে চাচ্ছি যে স্কুলগুলি আরেকটা দায়িত্ব তারা কেন যে পালন করছে না, সেটা হচ্ছে যে আমরা প্রতিদিনই, এবং আজকেও একটা পত্রিকা এসছে, বখাটে
ছেলেদের উৎপাত। যেটা। ঢাকা শহরে হয়তো এই সমস্যাটা কম, যেহেতু ওনারা বড় বড় স্কুলে সেই যেখানে ছেলেমেয়েরা গাড়ি নিয়ে আসছে, কিন্তু গ্রামের যে স্কুলে সেখানে মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে এই ছেলেদের, এই বখাটে ছেলেদের উৎপাতের কারণে। এবং এই বিষয়ে কিন্তু স্কুল কর্তৃপক্ষ এবং যারা আইনের বিষয়ে দায়িত্ব পালন করছেন এবং সেখানকার যারা প্রতিনিধি, জনপ্রতিনিধি, তাদের একটা দায়িত্ব আছে, কিন্তু তারা এই কাজটা করছেন না। এবং এটা না করার ফলে এটার যে আলটিমেট রেজাল্টটা সেটা হচ্ছে বিশেষ করে মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে এবং তারা ইভেন্চুয়ালি ড্রপড আউট হয়ে যাচ্ছে। মিল্কি ভাই, এখানে আপনাকে আমি যেটা বলবো যে হ্যাঁ, ইভ টিজিং বা এই যে উৎপাতের ব্যাপারটা বখাটে ছেলেদের, এটা একটা বড় সমস্যা, বিশেষ করে মেয়েদের এডুকেশনের জন্য অন্তরায় হয়ে যাচ্ছে। এটা নিয়ে রিসেন্টলি কিন্তু ভালো কাজ হচ্ছে, কিন্তু কাজ করতে যে আমরা দেখছি যদি কোনো অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন, ল এনফোর্সিং এজেন্সি, তারা যদি কাজ করে এবং তারা যদি ওই এলাকার ভিতরে একটা সেফটি নেট তৈরি করতে পারে, তাহলে এটা ইজিলি এটার সমস্যার সমাধান হয়। এটা একটা দিক। আর একটা দিক হলো যে ওই বখাটে ছেলেরা কোথায় যাবে? তাদের লেখাপড়া নাই, কাজকাম নাই, তাদেরকে ইনভলভ হতে হবে কোনো একটা প্রসেসের ভিতরে। আপনাকে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমরা যেসব দাতা সংস্থার কাছ থেকে সহযোগিতা পাই, বিশেষ করে সোশ্যাল ইনস্টিটিউশনসগুলো, এনজিওগুলো, এই আমাদের কাজগুলোর কিন্তু ধারাবাহিকতা থাকে না। আমরা হয়তো 3 বছর কাজ করলাম, 1 বছর করলাম না, আবার 1 বছর করলাম, 3 বছর বসে থাকলাম। ফলে হয় কি, যখন আমরা অর্থনৈতিকভাবে সাপোর্টেড হই, কাজটা শুরু করে দিই, পরে এক সময় যায় দেখা যায় কাজটা শেষ হয়ে যায়। ফলে ওই অর্গানাইজেশনগুলো এবং ইনস্টিটিউশনসগুলোর উপরে মানুষের যে আস্থা তৈরি হয় সেটা কিন্তু আর থাকে না। এটা কিভাবে রিডিউস করা যায়? আসলে আমরা এখানে কিন্তু বেশি দাতা নির্ভর হয়ে যাচ্ছি, কারণ এই দায়িত্বগুলি কিন্তু আমাদের নিজেদের, সামাজিকভাবে আমাদের নিজেদের। এবং একটি বখাটের উৎপাত, এটার জন্য একটি বাইরের সংস্থা এসে আমাদের গ্রাম পর্যায়ে কাজ করবে, এটা কিন্তু একটু বেশি আশা করা হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় যদি আমরা ইনস্টিটিউশনগুলো যেগুলো আমরা তৈরি করছি সেগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে ওগুলো সাস্টেইনেবল হয়, ওগুলো টিকে থাকে এবং মানুষের মধ্যে যে সচেতনতা তৈরিটা, যে এই আপনি যেটা বললেন যে বখাটে ছেলেদের জন্য একটা অল্টারনেটিভ কিছু, তারা যাতে অন্য কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকে, এই ধরনের কাজগুলি যদি স্থায়ীকরণ করা যায়, এখানে কিন্তু সরকারের একটা বড় ভূমিকা আছে। এবং সরকার যদি সত্যিকারভাবে চান যে এই জনগোষ্ঠী কাজে ফিরে আসুক, তারা কিন্তু সেই ধরনের প্রকল্প নিতে পারেন এবং সরকারের কিন্তু সেই ধরনের সুযোগ আছে। এবং সরকার যদি নেয় তাহলে কিন্তু দাতা গোষ্ঠীও কিন্তু সরকারকে সহযোগিতা করবে। আমি এই প্রশ্নটাই করে হয়তো শেষ করতাম। আপা আগে বলেন যে আপনি কিভাবে দেখেন যে আমরা এই শিশু কিশোরদের উপরে যৌন নিপীড়ন বা নির্যাতন যেটা হয় সেটা যাতে করে আমরা একটা সামাজিক যে নিরাপত্তা বলয় যদি আমরা তৈরি করতে পারি, সেটাতে আমরা হয়তো অ্যাডজাস্ট করতে, সেটা কিভাবে করা যায় বলে আপনি মনে করেন? আমি মনে করি যে এটা আমাদের প্রত্যেকেরই একটা বিরাট ভূমিকা এখানে থাকা উচিত, যে আমাদের শিশুরা নির্যাতিত হচ্ছে, আর বিশেষ করে যৌন নিপীড়ন, এটা তো মানে প্রতি পদে পদে আমাদেরকে ভাবায়, আমাদেরকে কষ্ট দেয়। কিন্তু এটা থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় যে আমরা পরিবারগুলিকে যদি সচেতন করতে পারি। পরিবারে হচ্ছে, বাইরে হচ্ছে, গ্রামে গঞ্জে রাস্তাঘাট থেকে ধরে নিয়ে যাচ্ছে, এই প্রত্যেকে যদি সচেতন হই, সেই সাথে যাকে নিয়ে ঘটনাটা ঘটছে তাকে বলিষ্ঠ করে গড়ে তুলতে হবে। এবং আমাদের ওইখানেই সমাজের কথাটা আসে যে সমাজবদ্ধ মানুষ আমরা, সেই সমাজের যে দায়িত্বটা যেভাবে পালন করা উচিত সেইভাবে হচ্ছে না। আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন, যে পত্রিকায় যে খবরগুলো আসছে তার প্রতিকার কি হলো কোনো দিন সেটা পেপারে পাওয়া যায় না। যদি সেটা আসতো তাহলে যারা এই কাজগুলো করে, খারাপ কাজগুলি করে, তারা সচেতন হতো। এবং একজন গৃহে দেখা যায় অনেক সময় গৃহকর্তারও অনেক সময় শিকার হয়, অনেক সময় যে খুন্তির দাগ, এই আগুনে পুড়িয়ে একটা মেয়েকে ঝলসে দেওয়া হয়। এরকমভাবে আমি দেখেছি যে বড় বড় শিক্ষকদের ঘরেও এই ধরনের ঘটনা ঘটেছে, পত্রিকায় আমরা যেটুকু পেয়েছি। তো সেইখানে আমরা ভুলে যাই যে তারাও মানুষ, এবং আমরা ভুলে যাই যে তাদের একটা জীবন আছে, তাদেরকে আমরা কাজে কর্মের মধ্য দিয়ে তো নিপীড়ন করছি, সেই সাথে আরও একটা নতুন সংযোগ হচ্ছে যৌন নিপীড়ন। এগুলোর যদি একটা এক্সাম্পলি পানিশমেন্ট আমরা দেখতে পেতাম এবং এটা মানুষ তাহলে আরও বেশি সচেতন হতো। আরেকটা জিনিস মনে করি আমি, যেহেতু আমি শিক্ষক, মনে করি যে প্রত্যেকেরই শিক্ষার একটা অধিকার আছে। আমাদের দেশে কিন্তু সেই শিক্ষাটা সেইভাবে হচ্ছে না, এবং গ্রামের মেয়েরা তারা কিছুই বোঝে না, অনেক সময় তারা বোঝে না যে কি হচ্ছে,
এর পরিণতি কী হতে পারে। এবং গ্রামে আরেকটা জিনিস দেখছেন যে হয়তো ছেলে মেয়ের এই ধরনের ঘটনা হলো, মেয়েটাকে দৌড়া মারছে, ছেলেটিও তার সঙ্গে সমানভাবেই কিন্তু অভিযুক্ত, তার কিছু হচ্ছে না, বেশিরভাগ সময় সেই শিকার হচ্ছে, সে ঘরেও নির্যাতনের শিকার হচ্ছে, বাইরেও হচ্ছে, সমাজেও হচ্ছে। এই জিনিসগুলি গভীরভাবে আমাদের দেখতে হবে এবং প্রত্যেককে যদি আমরা সচেতন করতে পারি, পরিবার থেকে শুরু করে ইসলাম এলাকায় যারা থাকে তাদেরকেও সচেতনতা, যেটা আপনাদের এনজিওগুলো খুব চেষ্টা করছেন, আপনারা কাজ করছেন, কিন্তু তারপরেও যে এত বেশি বড় সমস্যা এই ছোট্ট দিয়ে হবে না, এবং সেই সাথে সরকারেরও একটা বিরাট ভূমিকা, সহযোগিতা অবশ্যই থাকা উচিত। আমরা যেখানেই কাজ করি না কেন, শিশু কিশোরদের আমাদের ভবিষ্যৎ গড়ে তুলতেই হবে। বাংলাদেশের মানে ওই সমৃদ্ধিশালী আমরা একটা বাংলাদেশ গড়তে চাই, সেই লক্ষ্যে এবং পরিবারগুলিকে উন্নত করলে সমাজ উন্নত হয়, সমাজ উন্নতি করলে আপনার রাষ্ট্রের উন্নতি হয়। মিল্কি ভাই, আপনি কি বলবেন যে আমাদের কি কি করণীয় আছে এবং কিভাবে এটার সমস্যার সমাধানটা আমরা করতে পারি? একটা যেটা আপা বললেন সচেতনতা, কিন্তু এক্ষেত্রে কিন্তু মিডিয়ার একটা বড় ভূমিকা আছে। আজকাল কিন্তু মিডিয়া অনেক বেশি সচেতন, এবং আমরা এখানে যে কাজটা করছি এটাও কিন্তু সেই সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে। এবং এই ধরনের টেলিভিশন প্রোগ্রাম এবং টেলিভিশন নাটকের মাধ্যমে এগুলো বলা, অন্যান্য যে মিডিয়ামগুলি আছে তার মাধ্যমে বলা, পত্রপত্রিকার মাধ্যমে বলা, আজকাল আরেকটা জিনিস পোস্টার লাগানো হচ্ছে, বড় বড় আমরা বিলবোর্ড হব না, যে বাইরে পাঠাচ্ছে মেয়েদের। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে যেটাকে আমরা বলি ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। আমরা যারা এই বিষয় সম্বন্ধে জানি তারা কিন্তু সরাসরি তাদের সঙ্গে গিয়ে কথা বলা, যেটা আমি নিজেও প্রায় করি। অনেক সময় শিশুদের অনুষ্ঠানে যাই, তাদেরকে এই বিষয়ে কথা বলি এবং এই বিষয়ে সচেতন করার চেষ্টা করি, এবং বাবা মাদেরকেও বলা। আমার মনে হয় যত বেশি মানুষ জানবে যে বিপদগুলি কোথায়, সচেতনতাটা বাড়ানোটা সবচেয়ে বড় কাজ, তাহলে কিন্তু তারা অনেক আগে থেকে প্রিপেয়ার্ড হয়ে আগে থেকেই কিন্তু এবং পানিশমেন্টটা যদি না হয় তাহলে কিন্তু এই রোগ যে অ্যাবিউজার্স তার পানিশমেন্টটা, এবং পানিশমেন্টটা হওয়ার পরে আপা যেটা বললেন সেটা আমাদেরকে জানা যে এই লোকের পানিশমেন্ট হয়েছে এবং এই কারণে, যেটা যেন উদাহরণ হিসেবে তৈরি হয়। আমি মনে করি আজকে অনুষ্ঠানে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম সেটা খুব গুরুত্বপূর্ণ। আপনার ইউনিসেফের পক্ষ থেকে, ইউনিসেফ বাংলাদেশ যে কাজটা করছে, ইউনিসেফকে নর্মালি আমি ডোনার বলি না, ইউএন একটা বড় দায়িত্ব পালন করে সারা পৃথিবীতে শিশুদের অধিকার প্রতিষ্ঠার জন্য। তো মিল্কি ভাই, আপনাকে আসার জন্য ধন্যবাদ। আপা, আপনি এসেছেন এবং আপনার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আপনি যেটা বলেছেন আমি মনে করি যে সেটা অত্যন্ত গ্রহণযোগ্য একটা বিষয়। তো আপনাদের আসার জন্য ধন্যবাদ। আমি বলছি শুধু দর্শক, আমরা এতক্ষণ যে বিষয়টা নিয়ে আলাপ করলাম, আলোচনার ভিতর থেকে যে কথাটা বেরিয়ে আসলো যে একসময় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে আদর্শগত একটা দিক ছিল, একটা ভিত্তি ছিল, সেই ভিত্তিটা আগেরকার দিন থেকে এখন কিন্তু অনেক কমে গেছে। কিন্তু আমরা জানি আমাদের দেশের জনসংখ্যা অনেক বেড়ে গেছে এবং শিশুদের উপর যৌন নির্যাতন বা এ ধরনের নিপীড়ন অনেক বেড়ে যাচ্ছে। খুব খণ্ড খণ্ডভাবে আমরা মিডিয়াতে দেখতে পাই, কিন্তু সামগ্রিক চিত্রটা আমরা দেখতে পাই না। যদি আমরা এই শিশু কিশোরদেরকে তাদের বড় হওয়ার ক্ষেত্রে যেসব বিষয় অন্তরায়, সেগুলো যদি আমরা প্রতিরোধ করতে না পারি, তাহলে এই শিশু কিশোররা কখনো দক্ষ জনশক্তি হিসাবে তৈরি হবে না, নাগরিক হিসাবে তৈরি হবে না। আর তা না করতে পারলে আমাদের দেশ একটা সমৃদ্ধ বাংলাদেশ আমরা কখনোই পাবো না। আসুন আমরা সর্বস্তরের যেখানে আছি এই বিষয়টার উপরে কাজ করি, আমাদের প্রজন্মকে একটা সুস্থ পরিবেশ, একটা নিরাপদ পরিবেশ দিই, যাতে করে তারা বেড়ে উঠতে পারে সুস্থ নাগরিক হিসাবে। আপনাদের সকলকে এই অনুষ্ঠান দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।